ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বিষয় ভূমিকম্প। প্রথমে আমরা ভূমিকম্প কাকে বলে সে সম্পর্কে জেনে নেব। ভূ অভ্যন্তরে শিলার পূরণের জন্য যে শক্তি সঞ্চয় ঘটে সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে কি বলে? ভূমিকম্প। তাহলে ভূ অভ্যন্তরে শিলার পূরণের জন্য যে শক্তি সঞ্চয় ঘটে সে শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এইরূপ আকস্মিক এবং ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। অর্থাৎ ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে উঠলে পরে যখন আমরা সেটাকে অনুভব করি তাকে বলা হচ্ছে কি? ভূমিকম্প। প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কম্পিত হচ্ছে। পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হলে ভূত্বক কিন্তু কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। দেখো, ভূমিকম্প হলে ঠিক তার চিত্রটা কিন্তু এরকম হয়। এখন আমরা জানব ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে। ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাহলে ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠের নিচে দেখো, ঠিক ছবিতে দেখো, ঠিক এই জায়গাটাতে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাই হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিলোমিটার গভীরে হয়ে থাকে। এখন আমরা জানব ভূমিকম্পের উপকেন্দ্র কি। কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছয় সেটাকে ভূমিকম্পের উপকেন্দ্র বা এপিসেন্টার বলে। অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রথম কম্পন যে বিন্দুতে এসে পৌঁছয়, প্রথম কম্পন, সেটাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয়। বোঝা গেল? তাহলে যেখানে ভূমিকম্পের ভূপৃষ্ঠের নিচে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, এবং ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উপরের দিকে উল্লম্বভাবে যেখানে এসে প্রথম কম্পন পৌঁছায় তাকে বলা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। এখন আমরা জানব ভূকম্পন তরঙ্গ কি। ভূকম্পন তরঙ্গ হলো, খুব সহজভাবে আমরা বলতে পারি, পুকুরের মাঝে ঢিল ছুঁড়লে আমরা যদি কোনো পাথর দিয়ে পুকুরের জলে বা কোনো জলাশয়ে যদি ঢিল ছুঁড়ি তাহলে দেখা যায় যে ঢিলটি পড়ার সাথে সাথে সেখানে কিন্তু আবর্তের সৃষ্টি হয়, অর্থাৎ ছোট থেকে বড় আবর্তের সৃষ্টি হয়। ঠিক দেখো, এরকম ঢিলটা ছোড়ার পর এরকম কিন্তু একটা আবর্তের সৃষ্টি হয়। একেই বলা হচ্ছে ওয়েভ বা তরঙ্গ। তেমনি ভূমিকম্পের ফলেও কিন্তু উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে এই ওয়েভের মতন বা তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলিকে বলা হচ্ছে কি? ভূকম্পন তরঙ্গ। অর্থাৎ ভূমিকম্পের ফলে ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রের দিকে পৃথিবীর অন্যান্য স্থানে, মানে কেন্দ্র, উপকেন্দ্র এবং পৃথিবীর অন্যান্য স্থানে যখন তরঙ্গের মতন ছড়িয়ে পড়ে তখন তাকে বলা হয় ভূকম্পন তরঙ্গ বা সিসমিক ওয়েভ। ভূকম্পন তরঙ্গ আবার 3 ধরনের হয়, যথা প্রাথমিক তরঙ্গ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ এবং পৃষ্ঠ তরঙ্গ। এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব। প্রথমে জানব কি? প্রাথমিক তরঙ্গ, যাকে প্রাইমারি ওয়েভ এবং সংক্ষেপে পি ওয়েভও বলা হয়। সব থেকে দ্রুত, অর্থাৎ সেকেন্ডে 6 কিলোমিটার বেগে যায় এই তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায়। এই তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায় বলে একে প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ বলা হয়ে থাকে। কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে ক্রমসংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় এই তরঙ্গ কিন্তু প্রবাহিত হয়। তারপরে জানবো দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ কাকে বলে, বা সেকেন্ডারি ওয়েভ, বা সংক্ষেপে একে এজ ওয়েভও বলা হয়ে থাকে। পি তরঙ্গের পরে এই তরঙ্গ 3 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ পি তরঙ্গের তুলনায় এর
গতিবেগটা কম কিছুটা, অর্থাৎ পি তরঙ্গের পরে যে তরঙ্গ ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাকে বলা হয় এস তরঙ্গ। বস্তুকণা উপর নিচে ওঠানামার মাধ্যমে প্রবাহিত হয়। এই তরঙ্গ তরল ও গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, শুধুমাত্র কি হয়, কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। প্রাথমিক তরঙ্গের ক্ষেত্রে দেখলাম কি, প্রাথমিক তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয় তিনটি মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ কি শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয় না। এখন আমরা জানব পৃষ্ঠ তরঙ্গ সম্পর্কে। পৃষ্ঠ তরঙ্গ অর্থাৎ পৃষ্ঠ বরাবর যে তরঙ্গ প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কি পৃষ্ঠ তরঙ্গ। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর দু ধরনের পৃষ্ঠ তরঙ্গ ছড়িয়ে পড়ে, 3 থেকে 4 কিলোমিটার পার সেকেন্ডে যায়। লাফ তরঙ্গ এবং র্যালে তরঙ্গ এই পৃষ্ঠ তরঙ্গগুলোর কারণেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। অর্থাৎ পৃষ্ঠ তরঙ্গকে দুটো ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে কি লাফ তরঙ্গ এবং আরেকটি হচ্ছে র্যালে তরঙ্গ, এবং এদের মাধ্যমে কিন্তু বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বোঝা গেল? দেখো এখানে ছবিতে দেওয়া আছে, এটা হচ্ছে প্রাথমিক তরঙ্গ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ, লাফ তরঙ্গ এবং হচ্ছে মানে পৃষ্ঠ বরাবর প্রবাহিত হচ্ছে, এবং হচ্ছে র্যালে তরঙ্গ। বোঝা গেল? এখন আমরা জানব সিসমোগ্রাফ কি, সিসমোগ্রাফ কাকে বলা হয়। ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূকম্প লিক যন্ত্রে মাপা হয়ে থাকে। ভূমিকম্প, পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর ভূমিকম্প পরিমাপ কেন্দ্র আছে। কোনো ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে একাধিক সিসমোগ্রাফের তথ্য তুলনা করে কিন্তু ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্রের অবস্থান, মানে ভূমিকম্পের কেন্দ্র কোথায়, উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা সবই কিন্তু নির্ভুলভাবে বলে দেওয়া যায়। অর্থাৎ আমরা খবরের কাগজে বা টিভি নিউজেও কিন্তু আমরা দেখতে পারি যে যখন কোথাও ভূমিকম্প হয়ে যায় সেখানে কিন্তু বলা থাকে যে ভূমিকম্পের কেন্দ্র ঠিক এখানে হয়েছিল। নেপালে যে কিছুদিন আগে ভূমিকম্প মানে হলো 2 বছর আগে, তখন কিন্তু বলা হয়েছিল যে এর উৎস কেন্দ্র এই জায়গাটা। তাহলে কিসের মাধ্যমে বোঝা যায়? সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে। দেখো এই সিসমোগ্রাফ এবং সিসমোগ্রামের মধ্যে কিন্তু সামান্য পার্থক্য আছে। সব সিসমোগ্রাফের কিন্তু মূল গঠনটা এক, সব সিসমোগ্রাফেরই মূল গঠন এক। যন্ত্রটা দেখো ঠিক এরকম হয়, ঠিক আছে? শক্ত ফ্রেম থেকে স্প্রিংয়ের সাহায্যে ভারী ওজন ঝোলানো থাকে। শক্ত ফ্রেম থেকে স্প্রিংয়ের সাহায্যে কি হয়? ভারী ওজন ঝোলানো থাকে। এর সাথে পেন আটকানো থাকে। এর সাথে কি আটকানো থাকে? পেন আটকানো থাকে। আর একদিকে বেলুনের গায়ে কাগজের রোল জড়ানো থাকে, এবং একদিকে কি হয়? বেলুনের গায়ে কিন্তু কাগজের রোল জড়ানো থাকে। ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে ঝোলানো পেন কাঁপতে থাকে। যখন ভূমিকম্প হয় তখন ওজনের সঙ্গে এই যে পেনটা যে ঝোলানো রয়েছে তা কিন্তু কি হয়? কাঁপতে থাকে। বেলুনে আটকানো কাগজের গায়ে আঁকাবাঁকা ঢেউয়ের মতন দাগ পড়ে। তখন এই যে বেলুনের মধ্যে যে কাগজটা আটকানো থাকে তার মধ্যে আঁকাবাঁকা দাগ পড়ে। একেই বলা হচ্ছে কি সিসমোগ্রাফ। এবং এর থেকে কিন্তু বোঝা যায় যে তরঙ্গ মানে ভূমিকম্পের যে তরঙ্গর গতিবেগটা এবং কি রকম ছিল সেটা কিন্তু এই সিসমোগ্রাফ এবং সিসমোগ্রামের মাধ্যমে কিন্তু বোঝা যায়। বুঝতে পারলে? এখন আমরা জানব রিক্টার স্কেল সম্পর্কে। খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় তাকে রিক্টার স্কেল বলে। চার্লস রিক্টার উদ্ভাবিত এই স্কেলের সূচক মাত্রা 0 থেকে 10। অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা মাপক স্কেলের নামই কি? রিক্টার স্কেল। চার্লস রিক্টার এর আবিষ্কর্তা। প্রতিটি মাত্রায় ভূমিকম্প তার আগের মাত্রার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ প্রতিটি মাত্রার যে ভূমিকম্প তার আগের মাত্রার থেকে কিন্তু কি হয়? 10 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। রিক্টার স্কেলে 6-এর বেশি মাত্রায় ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়। দেখো এরকমভাবে দাগ টানা থাকে স্কেলটিতে। যখন 6-এর বেশি হয়ে যায় তখন কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি হয়ে থাকে। দেখো 3.0 মানে নগণ্য, 4.0
অনুভূত হয় না। 5.0 অনুভূত হয়, ক্ষয়ক্ষতি হয় না। 6.0 কম অঞ্চলে সামান্য ক্ষয়ক্ষতি হয়, কিন্তু 6-এর উপরেই যখন উঠে যায় তখন কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হয়। 7.0 বিরাট ক্ষয়ক্ষতি। 8.0 বিরাট অঞ্চল জুড়ে ক্ষয়ক্ষতি, যেটাকে বিধ্বংসী আকার নেয়। মানে 9.0তে কিন্তু বিধ্বংসী আকার নেয়, যা সুনামি হয়েছিল। 9.1 2004 সালে যা হয়েছিল, যে ভূমিকম্প হয়েছিল, অর্থাৎ সামুদ্রিক জলোচ্ছ্বাস, মানে সমুদ্রে ভূমিকম্প হয়েছিল, তার ফলে কিন্তু বিধ্বংসী রূপ একটা আকার ধারণ করেছিল। বোঝা গেল? 1960 সালে চিলির ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.5। 1960 সালে। তাহলে রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং তীব্রতার মাত্রা কিন্তু পরিমাপ করা যায়। এখন আমরা ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় সম্পর্কে একটু জেনে নেব। দেখো, ভূমিকম্প প্রবণ অঞ্চল অভিসারী, অপসারী, নিরপেক্ষ সমস্ত ধরনের পাতসীমানায় ভূমিকম্প হলেও অভিসারী পাতসীমানায় তীব্র ভূমিকম্প হয়। কারণ অভিসারী পাতসীমানাকে আমরা জানি বিনাশকারী পাতসীমানা, তাই তো? প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিমজ্জিত পাতসীমানায়, হিমালয় ও আল্পস পার্বত্য অঞ্চলে অভিসারী সংঘর্ষ সীমানায় প্রায়শই কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। এবং পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল কিন্তু ভূমিকম্প প্রবণ। কি কারণে ভূমিকম্প প্রবণ? কারণ পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে কিন্তু এখনও গঠন কাজ প্রক্রিয়া চলছে। আমরা জানি যে এই যে পাতগুলো রয়েছে ভূ অভ্যন্তরে, এই পাতগুলো কি চলমান। তাহলে এই পাতগুলো কখনো পরস্পরের অভিমুখে আসছে, কখনো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, কখনো বা পাশাপাশি অবস্থান করছে সংঘর্ষ ছাড়াই। তাহলে এগুলোর মানে সবসময় চলতে থাকার ফলে তার কিন্তু একটা প্রভাব কিন্তু ভূপৃষ্ঠে পড়ে। বোঝা গেল? যখনই দুটো পাত মুখোমুখি সংঘর্ষ, পরস্পরের মুখোমুখি হয়, তখন একটি পাত আরেকটি পাতকে ধাক্কা দেয় এবং সেখানে সংঘর্ষ সৃষ্টি হয়, এবং তার ফলাফলটাই আমরা অনুভব করি, যাকে আমরা বলতে পারি ভূমিকম্প। ঠিক আছে, এখন আমরা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় কাকে বলে জেনে নিই। পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। এর জন্য প্রশান্ত মহাসাগরের দুদিকে উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বলে। দেখো, এই প্রশান্ত মহাসাগরকে এই যে তোমরা রেড কালারের যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি আগ্নেয়গিরি, সব জীবন্ত আগ্নেয়গিরি। দেখো, পারকুটিন, মাউন্ট সেন্ট হেলেন্স, মাউন্ট ফুজি, মাউন্ট পিনাটুবো, এগুলো কি করেছে? প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিকে কোমর বন্ধনীর আকারে কিন্তু ঘিরে অবস্থান করেছে। বোঝা গেল? এর জন্য এই অঞ্চলটিকে বলা হচ্ছে কি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। মেখলা কেন বলা হয়েছে? মেখলা কথাটির অর্থ হচ্ছে কোমর বন্ধনী। এবং দেখা যাচ্ছে যে পৃথিবীর 70% ভূমিকম্প হয় কিন্তু এই বলয়ে। এই বলয়ের প্রধান আগ্নেয়গিরি মানচিত্রে শনাক্ত করা হয়েছে কিছু কিছু, যেমন হচ্ছে দেখো মাউন্ট পিনাটুবো, তারপর সেন্ট হেলেন্স, মাউন্ট ফুজি, পারকুটিন। বোঝা গেল? এছাড়া কটোপ্যাক্সি, তারপরে জাপানের ফুজিয়ামা, এগুলো কিন্তু জীবন্ত আগ্নেয়গিরি। মেক্সিকো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস, ককেসাস, হিমালয় হয়ে বিস্তৃত মধ্য পৃথিবীর পার্বত্য বলয় অথবা মধ্য মহাদেশীয় বলয়ে পৃথিবীর 20% ভূমিকম্প ঘটে। ইতালির ভিসুভিয়াস, সিসিলির স্ট্রমলি, এটনা প্রভৃতি আগ্নেয়গিরি কিন্তু এই বলয়ের অন্তর্গত। বোঝা গেল? দেখো, আমরা একটু আমাদের ভারতবর্ষের মানচিত্রে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো একটু দেখে নিই। ভারতের 3 ভাগের 2 ভাগ অঞ্চলই ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প প্রবণতার বিচারে ভারতকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। ভারতের ভূমিকম্প বলয় প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চল এবং গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকায় বিস্তৃত। তবে শেষ 50 বছরে দাক্ষিণাত্য মালভূমিতেও কিন্তু ভূমিকম্পের ঘটনা ঘটেছে।
দেখো এখানে কিন্তু অতি কম ঝুঁকিপ্রবণ, কম ঝুঁকিপ্রবণ, মাঝারি ঝুঁকিপ্রবণ, যথেষ্ট ঝুঁকিপ্রবণ, অতীব ঝুঁকিপ্রবণ অঞ্চলগুলো বোঝানো হয়েছে মানচিত্রে বিভিন্ন কালার মানে রঙের মাধ্যমে। দেখো এই অংশগুলো হচ্ছে অতীব ঝুঁকিপূর্ণ, অর্থাৎ হিমালয়ের পার্বত্য অঞ্চলের অন্তর্ভুক্ত কিন্তু, ঠিক আছে। এখান থেকে একদম উত্তর অঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত কিন্তু কি হিমালয় পার্বত্য অঞ্চলের অন্তর্ভুক্ত। ঠিক এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভূমিকম্প অতীব মাত্রায় হয়ে থাকে, অতীব ঝুঁকিপূর্ণ। বোঝা গেল? এছাড়া এই অঞ্চলে যে গুজরাটের ঠিক উপরটাতে এখানেও ভূমিকম্প অতীব ঝুঁকিপূর্ণ। এবং এই সমস্ত অঞ্চলগুলিতে অতি কম ঝুঁকিপ্রবণ অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলিতে কি অতি কম ঝুঁকিপ্রবণ অঞ্চল। এবং মাঝারি ঝুঁকিপ্রবণ কোথায়? মাঝারি ঝুঁকিপ্রবণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশের কিছু অংশ, এগুলোতে কি মাঝারি ঝুঁকিপ্রবণ। কম ঝুঁকিপ্রবণ উত্তরপ্রদেশের কিছু এলাকা রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, এগুলো হচ্ছে কি কম ঝুঁকিপ্রবণ। এবং যথেষ্ট ঝুঁকিপ্রবণের মধ্যে কি রয়েছে? যথেষ্ট ঝুঁকিপ্রবণের মধ্যে কিন্তু এই অঞ্চলটি অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলটি কিন্তু অবস্থান করেছে। বুঝতে পারলে? তাহলে ভারতবর্ষে কিন্তু এইভাবে 5টি অঞ্চলে কিন্তু প্রধানত ভাগ করা হয়েছে: অতি কম ঝুঁকিপ্রবণ, কম ঝুঁকিপ্রবণ, মাঝারি ঝুঁকিপ্রবণ, যথেষ্ট ঝুঁকিপ্রবণ এবং অতীব ঝুঁকিপ্রবণ। বোঝা গেল? তাহলে আরেকটি বিষয় আমি একটু বলে নিই যে অগ্ন্যুৎগম, ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের জীবন। অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প দুটোই কিন্তু ভূ অভ্যন্তরীণ শক্তির আকস্মিক বহিঃপ্রকাশ। এর ফলে একদিকে যেমন পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ুর বড় ধরনের পরিবর্তন হতে পারে, সম্পত্তি ধ্বংস হয়ে বিপর্যয় ঘটতে পারে, আবার পৃথিবীর অনেক আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চল অত্যন্ত জনবহুলও হতে পারে। আগ্নেয়ভস্ম লাভা থেকে উর্বর মাটি তৈরি হয়, যা কৃষিকাজে কিন্তু খুবই উপযুক্ত। যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমির উর্বর কৃষি মৃত্তিকা, যেটাকে ব্ল্যাক সয়েল মানে বলা হয়, কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উর্বর কৃষ্ণ মৃত্তিকা। আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে উষ্ণ প্রস্রবণ গাইজার থেকে অনেক সময় মূল্যবান রত্ন এবং খনিজ পাওয়া যায়, যেমন দক্ষিণ আফ্রিকার কিম্বালরির হীরের খনি অঞ্চল। অর্থাৎ খারাপ দিকটার সাথে কিন্তু কিছু কিছু ভালো দিকও রয়েছে। অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের মতো ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর কোনো সুযোগ থাকে না। তাই আকস্মিক ভূমিকম্পে ঘরবাড়ি ভেঙে যাওয়া, চাপা পড়ে প্রচুর প্রাণহানি কিন্তু হয়। বড় বড় ধস ফাটল তৈরি হওয়ায় পরিবহন যোগাযোগ ব্যবস্থাও নষ্ট হয়ে যায়। বড় জলাধারের চাপে ভূমিকম্প হলে বাঁধ ভেঙে জলাধারের জল বেরিয়ে কিন্তু সংলগ্ন অঞ্চলেও হঠাৎ বন্যারও সৃষ্টি হতে পারে। এছাড়া সমুদ্র তলদেশে বা উপকূল অঞ্চলে ভূমিকম্পের ফলে ঢেউর উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে উপকূল অঞ্চলে আছড়ে পড়ে, যাকে সুনামি বলা হয়। এর ফলে কিন্তু বহু জীবনহানি এবং ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বোঝা গেল? তাহলে ভূমিকম্পের ফলে কিন্তু এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় এবং তাতে কিন্তু মানুষের জীবনের উপরে কিন্তু অনেক প্রভাব পড়ে। এখন দেখো যে এই যে পূর্বাভাস এবং প্রয়োজনীয় পরিকল্পনাগুলো কি কি, মানে ভূমিকম্পের পূর্বাভাস মানে কি পাওয়া যায়। দেখো, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না, কিন্তু কিছু সতর্কতামূলক ব্যবস্থা ও পরিকল্পনা প্রচুর জীবনহানি আটকাতে পারে। যেমন ভূকম্প প্রতিরোধী নির্মাণ, আপৎকালীন প্রস্তুতি, বিপর্যয় ব্যবস্থাপনা। অনেক সময় আমাদের নিজস্ব পর্যবেক্ষণ, পরিবেশের আকস্মিক পরিবর্তন, জীবজন্তুদের অস্বাভাবিক আচরণ ভূমিকম্প সম্পর্কে কিন্তু আগাম বার্তা দিতে পারে। বিপর্যয় ব্যবস্থাপনাগুলো কি কি মানে কেমন হওয়া উচিত? বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলোকে চিহ্নিত করতে হবে, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা করতে হবে, জরুরিকালীন জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে, বাড়ির দুর্বল স্থান মেরামত করতে হবে, ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত আসবাবপত্রের তলায় আশ্রয় নেওয়া উচিত, কম্পন থেমে গেলে আঘাত ক্ষয়ক্ষতির অনুসন্ধান করতে হবে এবং বিপর্যয় ব্যবস্থাপনা ও পরিকল্পনা অনুসরণ করতে হবে। তাহলে দেখো, একটি বিষয় আমাদের
অবশ্যই সকলেরই মনে রাখা উচিত যে যদি কোনো সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়, এরকম পরিস্থিতিতে কি করা উচিত। কারণ ভূমিকম্প হচ্ছে যতগুলো আমাদের প্রাকৃতিক বিপর্যয় রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হচ্ছে কিন্তু ভূমিকম্প, যা সেকেন্ডে মানুষের জীবন সব কিছু কিন্তু ওলটপালট করে দিতে পারবে, সময় দেয় না ভূমিকম্পতে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যেতে হবে আমাদের যদি ভূমিকম্প শুরু হয়। যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যেই দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা, সিঁড়ি, লিফট ব্যবহার কিন্তু এড়িয়ে চলতে হবে এবং বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে এগুলো কিন্তু আমাদের সেই আপৎকালীন পরিস্থিতিতে কিন্তু মনে রাখতে হবে যে এই সমস্ত বিষয়গুলো আমাদের যদি বিপর্যয় আসে বা ভূমিকম্প হঠাৎ করে শুরু হয়, এই সমস্ত বিষয়গুলো আমাদের মনে রেখে চলতে হবে। বোঝা গেল? তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনা করলাম ভূমিকম্প সম্পর্কে। এই বিষয়টি তোমাদের কাছে একদমই নতুন। খুব ভালো করে ছবি দেখে মন দিয়ে পড়বে তোমরা, ভিডিওটি ভালো করে দেখবে। তা আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।